অনন্য সুন্দরী শান্তিনিকেতন, যা বাঙালিকে চিরকাল আকর্ষণ করে। তাই এই শীতে আমরা চলে এসেছি শান্তিনিকেতন রাঙামাটির দেশে। পৌষ মেলা তো হচ্ছে আশা করি এবছর, তাই যারা পৌষ মেলা দেখতে আসছেন আমার এই ভিডিওটা তাদের অবশ্যই অনেকটা হেল্প করবে। তাই এখানে এসে আমরা কোথায় থেকেছি, কতগুলো দর্শনীয় স্থান ঘুরেছি, কত খরচ, সব কিছুই ভিডিওর মাধ্যমে বলে দেব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমরা কলকাতা স্টেশন থেকে হলদিবাড়ি এক্সপ্রেসের সকাল 9টায় রওনা হলাম। ভাড়া 110 টাকা করে। বালি ব্রিজ হয়ে ট্রেন 2 ঘন্টার মধ্যেই বোলপুর স্টেশনে পৌঁছলো। আমরা ট্রেন থেকে নেমে একটা টোটো ধরে হোটেলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম বাউলের দেশে। আমাদের হোটেল হচ্ছে স্টেশন থেকে মাত্র 7 মিনিট। টোটো করে ভাড়া 10 টাকা করে নিল। এই হচ্ছে আমাদের শান্তিনিকেতন লজ, এখানেই আমরা স্টে করব। আমাদের লজের লোকেশনটা সব দিক দিয়ে রুমের ভিউটা আপনাদের দেখাচ্ছি। আমরা 2 দিন 1 রাত ছিলাম। আমাদের এই লজটা বিশ্বভারতী ক্যাম্পাস থেকে এতটাই কাছে যে 3 মিনিট লাগবে হেঁটে পৌঁছতে। এটা ভুবনডাঙ্গা এরিয়ার মধ্যে পড়ছে, তাই ভুবনডাঙ্গা মার্কেট একদম আমাদের সামনে। ওরা জিনিস, ব্লাউজ, পাটের জিনিসপত্র সবই পাবেন। আর হ্যাঁ, আমাদের ডাবল বেডরুম উইথ গিজার, ভাড়া পড়েছে 1200 টাকা। আমাদের লজটা বেশ ভালোই ছিল। সোফা, সামনে টেবিলও ছিল, আর বড় একটা আয়নাও ছিল, আর ওয়াশরুমটা যথেষ্ট ভালো, আর সামনে ব্যালকনি ছিল, ভুবনডাঙ্গা মার্কেটটা দেখা যাচ্ছে। এই রুমের ভিউটা আমাদের টোটালি যতটা পেরেছি তখন ভিডিওটা করেছি। অ্যাকচুয়ালি কিছুক্ষণ পরেই আমাদের টোটো ধরে বেরোতে হবে, তাই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে লাঞ্চ করে আমরা একটা টোটো বুক করে বেরিয়ে পড়লাম। এই হলো কবিগুরুর ছাতিমতলা। বর্তমানে এটি ঘেরা রয়েছে, তাই সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। আমাদের টোটো ড্রাইভার আমাদের সব স্পটগুলো ঘুরে ঘুরে বুঝিয়ে দিচ্ছিলেন সুন্দরভাবে। এই উপাসনা গৃহ রঙিন কাচ দিয়ে বিভিন্ন নকশায় তৈরি। প্রতি বুধবার বিশ্বভারতী শিক্ষার্থীরা এখানে প্রার্থনা করতে আসে। এরপর হলো বিশাল আকার তাল ধ্বজ। কবিগুরু লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। পায়ে নুপুর পরে নাচ শেখানো হয় এখানে। হ্যাঁ, এখানে নাকশাই তো শুরু। ক্লাস 2 থেকে ভর্তি করে দিলে একবারে বড় পর্যন্ত চিন্তা করতে হবে না। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মর্নিং ক্লাস। বুধবার রবিবার বন্ধ হয়, বুধবার রবিবার বন্ধ হয়, বাকি দিন খোলা থাকে। সবাই ঢুকাতে পারে। হ্যাঁ, এখানে পড়াশোনা করলে এবার চাকরি মানে এখানে তো ভর্তি হতে হলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে পাস করতে হবে, পাস করতেই হবে। সে প্রফেসরের ছেলে হোক বা প্রধানমন্ত্রীর ছেলে হোক, পাস করতেই হবে। কলা ভবন, সঙ্গীত ভবন ওইটা, আর এটা হলো কলা ভবন আর আর্ট কলেজের চত্বরে আমরা রয়েছি এখন। মূর্তি তো বানাতে পারে মারা গেছেন বলে। এরপর চলে এসেছি নোবেলজয়ী বিশ্ববিখ্যাত অমর্ত্য সেনের বাড়ি। তার বাড়ির নাম প্রতীচি। এই হচ্ছে ওনার নেম প্লেট বাড়ির বাইরে, এটি সেন। এই পুরোটাই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের চত্বর। এখানেই রয়েছে শান্তিনিকেতন ভবন, পাঠ ভবন, রবীন্দ্র ভবন পরপর। আর এখানে দেখতে পাচ্ছেন যে মূর্তিগুলো বিশ্বভারতীর স্টুডেন্টসরা নিজেদের হাতে বানিয়েছে। এই ভাস্কর্য স্থাপত্য কলা ওদের নিজেদের হাতেই গড়া। এগুলো অসাধারণ সুন্দর দেখতে। এরপর আমরা চলেছি সোনাঝুরির হাটের উদ্দেশ্যে। তার আগেই পথে পড়ল এই বুদ্ধ মূর্তি। 34 ফুটের এই বুদ্ধ মূর্তি অসাধারণ। সামনে থেকে চলে এলাম সোনাঝুরির হাট। আমাদের টোটো মাঝখানে সোজা রাস্তা দিয়ে এগিয়ে চলল হাটের উদ্দেশ্যে। এই হাট উইকেন্ডে ছুটি কাটানোর জন্য বেস্ট ডেস্টিনেশন আমি বলবো। প্রতি শনিবার এই হাট সম্পূর্ণ বসে। বলতে গেলে হস্তশিল্প মেলার সম্ভার নেই। রবিবারও বসে এই হাট। এই হাটে আপনি হাতে বাঁধানো কানের দুল, গলার গয়না, কাপড়ের ব্যাগ, কাঠের তৈরি ঘর সাজানোর আসবাবপত্র সব কিছুই পাবে। ঐতিহ্যবাহী শাড়ি, সুন্দর সুন্দর কুর্তি, সাথে হরেক রকমের টেরাকোটার কাজ। আর শীতল বাতাস আর এই সুন্দর পরিবেশের মধ্যে আদিবাসী নৃত্য উপভোগ তো করতেই হবে। এই অভিজ্ঞতা সত্যি আমি কখনো আগে উপভোগ করিনি। আমাদের টোটো ড্রাইভারকে 2 দিনের জন্য বুক করা হয়েছিল, তাই টোটাল 2 দিনের কস্ট পড়েছিল ভাড়া খরচ 1300 টাকার মতো। মোটামুটি আমরা ভালোই ঘুরিয়েছেন বলবো। এরপর আমরা চলে এসেছি কোপাই নদী।
এই কোপাই নদীকে ঘিরেই অনেক বিশেষত্ব রয়েছে কবিগুরু রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত এই কোপাই নদী। এই কোপাই নদীকে ঘিরেই কবিগুরু লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকি বাঁকি। কোপাই নদীর ঠিক পাশেই কঙ্কালীতলা মন্দির। আমরা মন্দিরে প্রবেশ করার আগেই এক বাউলকে দেখতে পেলাম, যিনি নিজের মনের আঙিনার এক সঙ্গীতকে তুলে ধরার চেষ্টা করেছেন। অপূর্ব সুন্দর তার এই ধন। মা কঙ্কালীতলার মন্দির, এটি সতীপীঠের অন্যতম পীঠ। এখানে দেবীর কাকখাল বা কঙ্কাল পড়েছে লোকমুখে প্রচলিত। এটি কোনো মূর্তি বা বিগ্রহকে এখানে পুজো করা হয় না কিন্তু, বাট খুবই জাগ্রত এই মন্দির। সামনে কুণ্ড আছে, এই জল খুবই পবিত্র মনে করা হয়। আর মন্দির থেকে বেরিয়েই সাঁওতালি আদিবাসী নৃত্য। ইনি বিনি টাপাটিনি ধনে আমাদের নৃত্য। এই মানুষগুলো বড্ড ভালো জানেন তো, বড্ড সহজ সরল, খুবই মাটির মানুষেরা। পরের দিন আমাদের ফেরার পালা, তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম সৃজনী শিল্পগ্রাম। এই শিল্পগ্রামে ঢুকতেই টিকিট আপনাকে কাটতে হবে, 20 টাকা করে টিকিট। তাই শান্তিনিকেতন এলে এই সুন্দর জায়গা একদম মিস করবেন না কিন্তু। এখানে ভারতের প্রায় 9টা রাজ্যের সাংস্কৃতিক ছোঁয়া দেখতে পাবেন। খুবই সাজানো গোছানো, শিল্পের অপরূপ এক কারুকার্য নকশা নির্মিত এই সৃজনী শিল্পগ্রাম। এলেই মন ভরে যাবে আপনার। আমরা সৃজনী শিল্পগ্রাম ঘুরতে ঘুরতেই এক বাউলকে দেখে বসে পড়লাম তার গানের সাথে তালে তাল মেলাতে। এখান থেকে আপনারা কেনাকাটাও করতে পারবেন, বিভিন্ন অথেন্টিক কালেকশনস, হাতের গয়না, হ্যান্ডব্যাগস, শোপিস সব কিছুই আছে এখানে কেনাকাটার জন্য। এরপর আমরা চলে এলাম প্রকৃতি ভবন। এখানে বিভিন্ন প্রাচীন মূর্তি ও পাথর দেখতে পাবেন, এছাড়া বিশেষ কিছু নেই দেখার মতো। এরপর চলে এলাম আমরা সুরুল রাজবাড়ি। এই সুরুল রাজবাড়িকে জমিদার বাড়িও বলা হয়। এর ভিতরে দালানটা সত্যি অপূর্ব, ছবি তোলার জন্য সেরা। আর দুপুর হয়ে গেছে, খিদে তো পেয়েছে ভীষণই, তাই আমরা চলে এলাম আমার কুটিল হেসেল ঘরে। এখানে খাবারের আয়োজন সত্যি ভালো। আমরা ননভেজ মাংস নিয়েছিলাম, মাটন, আর 170 টাকা করে থালি ননভেজ। দুপুর 1-2টোর সময় আমরা এখানে খেয়েছিলাম। এরপর আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে শালবনির জঙ্গল। শালবনির জঙ্গলে ঘুরে আমরা দারুণ দারুণ ফটোশ্যুট করে, ফটো তুলে আমরা ট্রেন ধরার জন্য স্টেশনে যাত্রা শুরু করলাম। এখানে কিছুক্ষণ সময় কাটালাম। শীতে কিন্তু এখানে দারুণ লাগবে ঘুরতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমি ডিসক্রিপশন বক্সে সব কিছু ডিটেলস দিয়ে দিচ্ছি, ট্রেনের টাইমিং, হোটেল ভাড়া, হোটেলের নাম্বার। আর নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।